হ্যালো, আমি রোহিত মণ্ডল। তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের আর মাত্র 69 দিন বাকি রয়েছে। এটা আমাদের নিউট্রিশনের ফিফথ ক্লাস হবে। তো আমরা যারা নতুন রয়েছে তাদের জন্য বলে দিই যে পরীক্ষা আমাদের ক্লাসের কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা নোটিফিকেশন প্যানেল থেকে ডু নট ডিস্টার্ব মোড অন করবো, যাতে করে কোনো ডিস্টারবেন্স না হয়। এবং আরও বলে রাখি যে অডিও শুনছো, কিন্তু তোমাদের ভিজুয়ালের ঘাটতি থাকবে। তো আমি যেহেতু নিজেও স্টুডেন্ট, তো আমার নোট বা পিপিটি বানানোর টাইম নেই অতটা। তো সেই কারণে আমি রেফারেন্স হিসাবে এই পারুল প্রকাশনীর বই আর এদিকে রায় মার্টিনের বই দুটোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে দুই সাইডে ইউজ করব। চলো, এটাও নর্মালি আমাদের এটা 13 মিনিটের ক্লাস হওয়ার কথা, কিন্তু টপিকটা একটু বড় আগের দিনের মতোই। সেই কারণে আমরা 21 মিনিট ধরে রাখছি, তার মধ্যে কমপ্লিট করব। কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, ফুল ফোকাসে পড়তে হবে। চলো শুরু করা যাক। আমাদের টাইমার স্টার্ট। মেইন পড়ার টাইম 21 মিনিট, ঠিক আছে। গর্ভাবস্থার জটিলতা ও তার উপসর্গ আজকে আমাদের ক্লাস। তো গর্ভাবস্থার কী কী পরিবর্তন হয়েছে আমরা আগে পড়ে এসেছি। ফিটাসের কী পরিবর্তন, মায়ের দেহে কী পরিবর্তন, এবার কী কী জটিলতা। ফার্স্ট কী হচ্ছে, রজস্রাব বন্ধ হওয়া। আমরা কি জানি, যখন ভ্রূণ রোপণ হয় তারপরে নতুন ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যায়। তো ভ্রূণ রোপণ হওয়ার পরেই যদি ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে আস্তে আস্তে রজস্রাবও বন্ধ হয়ে যাবে, পিরিয়ডস বন্ধ হয়ে যাবে। এই গেল একটা। 2 নম্বর হচ্ছে ক্লান্তি। আর এবারটা বলার আগে বলে নিই যে সমস্ত কিছু কন্ট্রোল করছে কে, ম্যাক্সিমামটাই হরমোন। 99% কাজই করবে হরমোন কন্ট্রোলের ব্যাপারটা। কেননা হরমোনকে আমরা কি বলি, কেমিক্যাল মেসেঞ্জার। সে কোষে কোষে গিয়ে বার্তা প্রেরণ করে। তো এখানে আসি। আর প্রেগনেন্সি হরমোন কাকে বলি, প্রজেস্ট্রন। প্রজেস্ট্রন কি করবে, সবসময় প্রেগনেন্সিটাকে সাপোর্ট করবে। সেই কারণে চাইবে যে ফিটাসটা বেঁচে থাকুক, সে ম্যাক্সিমাম পুষ্টি, মানে যেটুকু পুষ্টি তার জন্য পূরণ হয়, অপটিমাম পুষ্টিটা পায়। সেই কারণে ও মায়ের থেকে ম্যাক্সিমাম পুষ্টিটা বাচ্চায় ট্রান্সফার করার চেষ্টা করবে প্লাসেন্টার মাধ্যমে। সেই কারণে মায়ের দেহে পুষ্টির ঘাটতি দেখা যাবে নর্মালি, আর কিছুটা সারাদিনই তাহলে সে ক্লান্তি বোধ করবে। তাহলে ক্লান্তি হয়ে গেল, রজস্রাব বন্ধ হয়ে গেল। 3 নম্বর, বাচ্চার জন্মের পর থেকে প্রথম 6 মাস সে শুধুমাত্র মাতৃদুগ্ধের উপর ডিপেন্ডেন্ট। সেই কারণে এই পুরো টাইমটা, যে 9 মাস 10 দিন, এই জেস্টেশনাল পিরিয়ডের মধ্যে মাতৃদুগ্ধ উৎপাদনের প্রক্রিয়া চলতে থাকবে। এই কারণে এই ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বৃদ্ধি হবে এবং প্রোল্যাকটিনের সাহায্যে। ইস্ট্রোজেন আর প্রোল্যাকটিন। ইস্ট্রোজেন কী করবে, স্তনগ্রন্থির বৃদ্ধি করবে, আর প্রোল্যাকটিন স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদন শুরু করবে, ঠিক আছে। তো এই কারণে স্তনগ্রন্থি ফুলে যাওয়ার কারণে কখনো কখনো ব্যথা হতে পারে। আর 3 নম্বর, 4 হয়ে গেল। 4 নম্বর আসি, ঘন ঘন মূত্রত্যাগ। দেখো, এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ কি বলছি আমরা, বইতে এখানে লেখা নেই, আমি মুখে বলেছি। 1 নম্বর কারণ হতে পারে জরায়ু আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হলে জরায়ু জাস্ট নিচে কি রয়েছে, এই যদি জরায়ু ধরি আমরা, এর জাস্ট নিচে রয়েছে মূত্রাশয়। তো জরায়ু যদি আস্তে আস্তে বড় হলে তাহলে মূত্রাশয়ের উপর প্রেশার পড়বে, তাহলে কমপ্লিটলি মূত্রাশয় ফিল হওয়ার আগেই ওর ফুলনেস চলে আসবে। তো এই কারণে বারবার মূত্রত্যাগের প্রবণতা দেখা যাবে। এটা গেল। আর আরেকটা কারণ হলো, এই সময় ব্লাড প্রেশার খুব বেড়ে যায়, কেননা ওই পুষ্টি এবং বেড়ে যাওয়া রক্তকে ট্রান্সফার করতে হবে প্লাসেন্টার মাধ্যমে, ছাঁকনির মাধ্যমে প্রেশার দিয়ে ওপাশে বাচ্চার দেহে পাঠাতে হবে, ফিটাসের দেহে। সেই কারণে ব্লাড প্রেশারও বাড়ছে। এবং ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে সেটা তো মায়ের কিডনির উপরেও প্রেশার পড়ছে। কিডনি কি, কিডনির মধ্যে রয়েছে কি, নেফ্রন। নেফ্রনের মধ্যে রয়েছে গ্লোমেরুলার গ্লোমেরুলার রয়েছে, যার মধ্যে রক্ত জল ঢুকছে এবং আরেক দিকে বেরোচ্ছে। এর মধ্যে ছাঁকনির মতো এখানে শোষণ করে নিচ্ছে রেচন পদার্থগুলো নেফ্রনের মধ্যে। তো এই ব্লাড প্রেশার বৃদ্ধির কারণে এখানে শোষণ, বা যেটাকে বলি আমরা জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এই জিএফআর এর পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাহলে বেশি বেশি করে রেচন পদার্থ কিডনিতে যাচ্ছে। তো সেই কারণে বেশি যদি যায় তাহলে অবশ্যই মূত্র উৎপাদনও বেশি হবে। সেই কারণেও একটা কারণ ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছা হচ্ছে। আর সাথে জলও বেশি খাওয়াতে হচ্ছে এই সময়। তো ম্যাক্সিমাম প্রোটিন খাচ্ছে, তো সেই কারণে ম্যাক্সিমাম অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেখান থেকে ইউরিয়া উৎপন্ন হবে, সেগুলো রিলিজ করতে ঘন ঘন মূত্রত্যাগ। 4 নম্বর হয়ে গেল। মেজাজের পরিবর্তন। এই সময় হরমোনের প্রভাবে কি হচ্ছে, মানসিক একটা স্টিগমা, মানসিক একটা প্রেশার রয়েছে। তো সেই কারণে দেখো, আমাদের যখন নর্মাল স্বাভাবিক অবস্থায় যখন মানসিক প্রেশার থাকে, আমরা সবসময় দেখি যে খিটখিটে ভাব হয়ে যায় বা মানসিক শান্তি থাকে না। তো এখানে মায়েদের ক্ষেত্রেও ঠিক সেম, দ্রুত মেজাজের পরিবর্তন হয়, মুড সুইং হয়। এখন
এখন একটা জিনিস ভালো লাগছে, কিছুক্ষণ পরে সেটা ভালো লাগছে না। কখনো বেশি কথা না বললে খারাপ লাগছে, কখনো কথা বেশি বললেও খারাপ লাগছে। তো এরকম মুড সুইং হতে থাকে। এটা হচ্ছে বমি বমি ভাব। এটারও অনেকগুলো কারণ রয়েছে, আমরা এক একটা পড়ি। 5টা হয়ে গেল, এবার হচ্ছে 6 নম্বর। বমি বমি ভাবে 1 নম্বর কারণ কি হচ্ছে, আবার সেম দেখো, জরায়ু বৃদ্ধি পাচ্ছে। তো উপরের যেসব ইন্টেস্টাইন রয়েছে সেখানে প্রেশার হচ্ছে। প্রেশার হলে কি হবে, সমস্ত কিছু উপরের দিকে চলে আসবে। তো চাপ পড়লে খাবার রয়েছে যেগুলো, সেগুলো বেরিয়ে আসার চেষ্টা করবে উপর দিকে। 1 নম্বর গেল বমি বমি ভাবে। 2 নম্বর কি, 2 নম্বর হলো প্রোজেস্টেরন হরমোন। আবার প্রোজেস্টেরন কি করছে, প্রোজেস্টেরন চাচ্ছে যে ম্যাক্সিমাম পুষ্টিটা যেটুকু খাবে মা, সেখান থেকে ম্যাক্সিমাম পুষ্টিটা যাতে নিয়ে নেয়। সেই কারণে ও চাচ্ছে খাবারটা আস্তে আস্তে পাস হোক ইন্টেস্টাইন থেকে, যাতে করে ম্যাক্সিমাম টাইমটা পাওয়া যায় শোষণ করার। এই আস্তে আস্তে খাবার পাস করার জন্য এই যে গতি হ্রাস পাচ্ছে, সেই কারণে প্লাস ও কি করছে, পেরিস্টালসিস কি নিচের দিকে নামে খাবার, যেরকম ক্রমসংকোচন মধ্যে নিচে নামে। আর ও কি করে, এই স্পিড রোধ করতে গিয়ে খাবার এই পেরিস্টালসিস রিভার্স করে দেয়, মানে নিচের দিকে ঠেলে উপরের দিকে পাঠায়, রিভার্স পেরিস্টালসিস। এই রিভার্স পেরিস্টালসিসের কারণে আর হচ্ছে গিয়ে ওই ক্ষুদ্রান্তের মধ্যে খাবারের গতির হ্রাসের কারণে উপরের দিকে উঠে আসার উপক্রম হলো। তো এই দুটো কারণ মিলিয়ে হচ্ছে বমি বমি ভাব হচ্ছে। আর এই বমি বমি ভাবটা প্রথম 1 থেকে 1.5 মাস বেশি পাওয়া যায়, কেননা মা এখনো অ্যাডাপ্ট হয়ে পারেনি এইসব হঠাৎ পরিবর্তনের জন্য। তো এই টাইমে বেশি পাওয়া যাচ্ছে। তো এই কারণে সাধারণত সকালে, কিন্তু দিনের যে কোনো সময় হতে পারে যে এই বমি বমি ভাব হয় বা বমি পায়ের সাথে মাথা ঘোরা, এইগুলো লক্ষ্য করা যায়। এই সকালে মেইনলি দেখা যায় বলে এই রোগটার নাম দিয়েছে বা এই সমস্যাটার নাম দিয়েছে মর্নিং সিকনেস। তো মর্নিং সিকনেস, এই যে আসি আমরা, তো এখানে কি বলছে, বইয়ের গল্পটা অলমোস্ট বুঝে গেছি, বইয়ের ভাষাতে আসি। 50-70% মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর এটা কখন হয়, 5 থেকে 6 সপ্তাহ পর্যন্ত, যেটা বললাম যে 1 থেকে 1.5 মাস যতদিন অ্যাডাপ্ট হচ্ছে মা। সাধারণত সকালের দিকে হয়, এই বমি বমি ভাব বোধ করে, মাথা ঘোরা, বমি, এগুলো লক্ষ্য করা যায় সকালের দিকে। এই অসুবিধা হয় বলে একে মর্নিং সিকনেস বলা হয়। সাধারণত 12 থেকে 14 সপ্তাহে এটি তীব্রতা কমে যায়। যত আস্তে আস্তে মা অ্যাডাপ্ট হচ্ছে, 3-4 মাস হয়ে গেছে, তখন এগুলো নর্মাল হয়ে যায়। ঠিক গেল। হ্যাঁ, মর্নিং যেটা বললাম যে সারাদিনে যে কোনো সময়তেই হতে পারে, কিন্তু সকালে সাধারণত বেশি দেখা যায় দেখে একে নাম দিয়েছে মর্নিং সিকনেস। এবার দেখি এর প্রপার কারণ কী কী বলে দিয়েছি, বইয়ের ভাষাতে আসি। মূল কারণ কি বলেছে, হরমোনের পরিবর্তনই দায়ী, মূলত HCG। তাহলে HCG কি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, যেটা কি শুধুমাত্র গর্ভাবস্থায় তার যার তৈরি হয়, অন্য কোনো সময় পাওয়া যায় না। তো এই জন্য HCG-কে কি বলি আমরা, কনফার্মেটরি টেস্ট হিসাবে ইউজ করতে পারি। প্লাসেন্টা গঠন হওয়ার পরেই HCG ক্ষরণ শুরু হবে। আমার মাতৃদেহে নর্মাল অবস্থায় কোনো ফিমেল দেহে HCG তৈরি হয় না, যখনই প্লাসেন্টা তৈরি হবে তখনই HCG তৈরি হবে। তো HCG যদি পাওয়া যায় তখন বুঝতে হবে যে ভ্রূণের রোপণ হয়েছে এবং প্লাসেন্টা গঠন হয়ে গেছে বা হচ্ছে বলে দিল। তাহলে এই হরমোন কি করছে, এই কারণের জন্য একটা মেইন কারণ হিসেবে কাজ করছে। এছাড়া রয়েছে প্লাসেন্টাল প্রোটিন ইনটক্সিকেশন এবং যেটা এখানে লেখা নেই সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের হজম, কার্বোহাইড্রেটের বিপাক। এই যে খাবার চাহিদা তো বেড়ে গেছে মায়ের, তো ঘাটতি মেটানোর জন্য যে বেশি বেশি পরিমাণ শোষণ হচ্ছে, এই শোষণের কারণে কখনো কখনো বেশি ওভারলোড হয়ে গেলে প্রবলেম হয়ে যায়। তো যে কোনো কিছুতে বেশি ওভারলোড হলে কাজ পুরো ঘেটে যায়। এখানেও সেম, যদি বেশি ওভারলোড হয়ে যায় এই সময় কি হয়, নর্মাল যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন এগুলো যেগুলো শোষণ হওয়ার কথা ছিল, তার বদলে কিছু বাজে প্রোটিন বা কিছু ন্যাচারাল কিছু টক্সিক, সেগুলো শোষণ হওয়া শুরু করে। শোষণ হলে প্লাসেন্টাতেও সেগুলো পৌঁছে যায়, প্লাসেন্টায় পৌঁছে সেগুলো সেই টক্সিনগুলো বিষক্রিয়ার সৃষ্টি করে। একেই বলছে প্লাসেন্টাল প্রোটিন ইনটক্সিকেশন। ঠিক আছে, কিছু অপ্রয়োজনীয় প্রোটিন, যেগুলো বাজে প্রোটিন, এবং কিছু প্রাকৃতিক বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ, সেগুলো গিয়ে প্লাসেন্টা থেকে ইনফেকশন করছে, একে বলছে প্লাসেন্টাল প্রোটিন ইনটক্সিকেশন। চলো নেক্সট কোথায় আসি। কতক্ষণ বাকি, 10 মিনিট বাকি, এত ফাস্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কি আছে, কারণ কি, আর কিছু কিছু খাদ্য আছে, যেমন এই যে প্রোটিন, যেটা এই যে
যে প্রোটিন পার্টে যে ইনটক্সিকেশন ঘটাচ্ছে সেই খাদ্য থাকতে পারে, বা কিছু গন্ধ থাকতে পারে যে কারণে বমির উদ্বেগ বাড়িয়ে তুলছে। মানসিক ক্লান্তি, আমাদের নিজেদেরই পরীক্ষা বা কোনো প্রেশারের সময় খিদে পায় না, ক্লান্তি ভাব হয়, বমি পায়, তো এটা তো আরো বড় পরীক্ষা, মাতৃত্বের পরীক্ষা, এখানে তো স্বাভাবিক এটা। আর কিছু আবশ্যকীয় ভিটামিন, খনিজ লবণের অভাব হয় যে কারণে এই বমি ভাব পায়। আর গর্ভাবস্থায় একাধিক শিশু ধারণ, এটা একটা একাধিক শিশু ধারণ মোস্ট অফ অনেক মানে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় একাধিক শিশু ধারণ, মানে টুইন্স হলে বা ট্রিপলেটস হলে তখন। এবার আছি এটার সমাধান কি। তাহলে এই যে এখানে কি দেখো লাস্টের যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে সমাধান, এগুলো কমপ্লিট শেষ করলে এটা তো চেঞ্জ করার কোনো রাস্তা নেই। তাহলে কি যেসব খাবারে বমি পায় বা গন্ধ বমি পায় সেগুলো থেকে দূরে থাকা। আর চলো এখানে পড়তে বলি একই জিনিস তো লিখো। সহজে হজমযোগ্য খাবার খাওয়া যাতে করে সহজে হজম হয়ে যায়, যেমন বিস্কুট, ক্র্যাকার এগুলো। আর অল্প পরিমাণে খাবার গ্রহণ ধাপে ধাপে। তাহলে দেখো কি বললাম যে টাইম পাস হতে টাইম লাগাচ্ছে, তাহলে যদি অল্প করে খাই তাহলে উপরের দিকে ঠেলে দিলেও বমি পর্যন্ত এসে পৌঁছাবে না। সেই কারণে অল্প অল্প করে খাওয়াতে হবে এবং বারবার খাওয়াতে হবে, সেটাকে বলছে এটা সমাধানের একটা বড় ভালো উপায়। আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যাতে করে সহজে পাস হয়ে যায়। এবার বেশি জল খেলে কি হবে, পুষ্টির অভাব দেখা যাবে, কেননা ওই যে এখানে রিভার্স পেরিসোসিস বা ইন্টেস্টাইনে যে গতি রোধ করেছে পুষ্টি অ্যাবজর্ব করার টাইম দেওয়ার জন্য, সেটা তো হবে না, জল তো ধুয়ে নিয়ে চলে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর যে খাদ্যগুলির গন্ধ এগুলো বলা হয়ে গেছে। মর্নিং সিকনেস সম্পর্কে রায় মার্টিন প্রকাশনীতে কী বলেছে দেখি নি একবার। এখানে বৈশিষ্ট্যগুলো আলাদা করে লিখেছে, যেমন বারবার বমি হবে, দেহে বারবার বমি হলে কি হয়, বডি থেকে জল বেরিয়ে যাবে, তাহলে ডিহাইড্রেশন দেখা যাবে, ঠিক আছে। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সমস্যা হবে, বমির ফলে পুষ্টিকর উপাদান দেহ থেকে বেরিয়ে যাবে, এটাও বমির ফলে হচ্ছে, জলের সাথে সাথে পুষ্টিকর উপাদানও বেরিয়ে যাচ্ছে, তাহলে ঘাটতি দেখা যাবে আরও। যেমন এই কারণে আমাদেরও দেখেছে বমি হওয়ার পর দুর্বল লাগে, কারণ শরীরে পুষ্টি বেরিয়ে যায়। আর প্রথম তো মাসিকে সেই সমস্যা হয়, কেননা তারপর থেকে আস্তে আস্তে মা অ্যাডাপ্ট হয়ে যায়। হালকা খাবার, আচ্ছা হালকা কার্বোহাইড্রেটযুক্ত খাবার এবং অল্প পরিমাণে বারবার খাওয়াতে হবে, তাহলে সমস্যা দূরে যাবে। এগুলো বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি। এরপর কি আছে, প্রতিহত করার উপায় আমরা এখানে পড়ে নিয়েছি। হালকা কার্বোহাইড্রেট পড়ে নিয়েছি, যেমন শুকনো মুড়ি এগুলো। উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাবার না খেয়ে তন্তু সমৃদ্ধ যুক্ত খেতে হবে যাতে করে সহজে ক্লিয়ার হয়ে যায়। তন্তুগুলো কী হবে, ওয়াটার অ্যাবজর্ব করবে, ফাইবার করে মোশন ক্লিয়ার করে দেবে, তাহলে ওই উদ্রেক মানে উপরে ঠেলে দেওয়ার ওই ভাবটা কমে যাবে। একসঙ্গে অধিক পরিমাণ না খেয়ে বলে ফেলেছি আমরা, উগ্রখন্দ পড়ে ফেলেছি। এই বারে বারে বমির ফলে গর্ভবতী নারীদের যদি ডিহাইড্রেশন হবে, শুষ্কতা হয়, তখন সেক্ষেত্রে ইলেকট্রোলাইটের অসমতা দেখা যাবে। সমাধান কি, তাহলে স্যালাইন চড়াতে হবে, ফ্লুইড চড়াতে হবে, ঠিক আছে। মাথা ঘুরলে গলা ভাত, কলা, জেলাটিন এগুলো সহজ পাচ্ছে খাবার, এই সেই কার্বোহাইড্রেট আবার হালকা, এটা খাওয়াতে হবে। আর মানসিক চাপ উদ্বেগ কমাতে হবে, পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের প্রয়োজন। আর যেখানে আমরা এখানে হাইপারমেসিস গ্রাভিডাম যেখানে পড়লাম, কোথায় গেলি, এই যে এখানে একটা জিনিস এখানে ডেটা অ্যাড করে না, সেটা হচ্ছে এইগুলো, যেমন আমরা কী বলছি 50 to 70% মায়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। তার মধ্যে বললাম যে অ্যাডভান্স হচ্ছে হাইপারমেসিস গ্রাভিডাম মর্নিং সিকনেসের, তবে মর্নিং সিকনেসের 3%-এর ক্ষেত্রে এই সমস্যা দেখা দিচ্ছে। এবং মর্নিং সিকনেস তো প্রথম 1 থেকে 3 মাসের মধ্যে কমে যাচ্ছে, কিন্তু এই হাইপারমেসিস গ্রাভিডাম এটা গর্ভাবস্থার পুরো সময় জুড়েই থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আমি কাটা চিহ্ন দিয়েছি, পারুলের থেকে এই পুরো জিনিসটা পড়লাম, আর এখান থেকে এই লাস্টের টুকু আমাদের কাজে লাগবে, ঠিক আছে। চলো এবার হচ্ছে হাতে পায়ে খিল ধরা। হাতে পায়ে খিল ধরা, অবশ হয়ে যাওয়া, বা এরকম মুট করলে মুট খোলে না, খুললে মুট বন্ধ হয় না, বসলে উঠতে পারবে না, উঠলে বসতে পারবে না, এরকম বলছে, এটাকে বলছে হাতে পায়ে খিল ধরা। মাংসপেশিতে টান হয়, টান ধরে। এবার মাংসপেশির সংকোচন পোষণের জন্য কাকে চাই, ক্যালসিয়াম চাই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম চাই, এই খনিজ লবণগুলোর চাহিদা হয়। এই সমস্ত খনিজ লবণের মায়ের চাহিদা এবং বাচ্চারও চাহিদা, তাহলে আগে কোথায় সাপ্লাই হবে, বাচ্চার কাছে, এবং মায়ের দেহে কিছুটা ঘাটতি দেখা যাবে। তো এই স্নায়ুর সংকোচন আর খনিজ পদার্থের সমতার ব্যাঘাত ঘটলে মাংসপেশিতে টান অনুভূত হয়, এর ফলে হাতে পায়ে খিল ধরে। বুঝিয়ে দিলাম। এবার তাহলে সমাধান কি, এই সব যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এইগুলো সাপ্লিমেন্ট হিসাবে দিতে হবে এবং জল খাওয়াতে হবে। এবার কোথায় গেল, হ্যাঁ প্রতিকার। তাহলে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে, জলের মধ্যে রয়েছে মিনারেলস, লোহা আসবে, ম্যাগনেসিয়াম আসবে, ক্যালসিয়াম আসবে, জিঙ্ক আসবে, কপার আসবে, সব এসে সাপোর্ট করবে।
ঘাটতি মেটাবে। আর ক্যালসিয়াম গ্রহণটা বিশেষভাবে প্রয়োজন, কেননা পেশির সংকোচনে এবং প্রসারণে দুটোতেই ক্যালসিয়াম লাগছে। তো ক্যালসিয়াম যা ছিল সংকোচন হলো, কিন্তু প্রসারণের জন্য ক্যালসিয়ামের ঘাটতি, পুরোপুরি প্রসারণ হচ্ছে না, এই হচ্ছে সেই টান ধরে গেল। আর ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টটা প্রয়োজন গেল। এবার হচ্ছে হাইপারেমেসিস গ্রাভিডেরাম। কি বলছে? গ্রাভিডেরাম শব্দটা আগেও বলেছি আমরা, যে এখানে জেস্টেশন রিলেটেড বা প্রেগনেন্সি রিলেটেড প্রবলেমগুলোতে আমরা গ্রাভিডেরাম শব্দটা ইউজ করে থাকবো। হাইপারেমেসিস, হাইপার কিছুটা হাইপার রয়েছে, দেখা যাক আমরা বইয়ের ভাষায় ডিকোড করি। চলো, গর্ভাবস্থায় তীব্র বমি ভাব পায়, হাইপার ফর তীব্র হয়ে গেল, আর পারেমেসিস বলতে এখানে বমি ভাবের কথা বলছে, এবং চিকিৎসার পরিভাষায় বলছে হাইপারেমেসিস গ্রাভিডেরাম গেল। এর প্রধান লক্ষণগুলো কি? অস্বস্তিকর এবং দিনে 3 বারের বেশি বমি ভাব, মানে মর্নিং সিকনেসের অ্যাডভান্স টাইপ বলা যেতে পারে। ক্রমাগত মাথা ঘোরা, অজ্ঞান হয়ে পড়ার কথা একবার বলে দিই। মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে পড়া, এই সময় মাতৃদেহে অ্যানিমিয়া চান্স দেখা যায় যদি পুষ্টি পূরণ না হয়। যদি অ্যানিমিয়া হয় তখন কি হবে? পুরো বডিতে এবং ব্রেনে ব্লাড, অক্সিজেন এবং পুষ্টি পদার্থ নিয়ে পৌঁছাতে পারবে না। তখন যদি ব্রেনে না যায় তখন মাথা ঘুরবে এবং অজ্ঞান হয়ে পড়বে। 3 নম্বর কি? ওজন হ্রাস পাওয়া। আর 4 নম্বর মাথা ব্যথা। যদি পুষ্টি ঠিকঠাক না পায় ব্যথা তো হবেই। এই অবস্থাটিকে বলছে গর্ভাবস্থা জটিলতা হিসাবে ধার্য করা হলো, যেটা নাম আবার বলি হাইপারমেসিস গ্রাভিডেরাম। হাইপার বৃদ্ধি পেয়েছে, মেসিস বলতে বমির কথা বলছে, গ্রাভিডেরাম কোন অবস্থায় হচ্ছে? গর্ভাবস্থায় হচ্ছে। কেন হয়? গর্ভাবস্থায় আবার সেই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন রয়েছে, যেটা আমরা ওখানে মর্নিং সিকনেসের ওখানে পড়ে আসলাম। এটা অস্থায়ীভাবে বৃদ্ধির কারণে অনেক এই প্রবলেমটা হয়ে থাকছে, এবং অনেক ক্ষেত্রে কি হচ্ছে? বংশগত ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মাল্টিপল প্রেগনেন্সি, আগেরটাতে আমরা পড়ে এসেছি মর্নিং সিকনেসের ওখানে, মাল্টিপল প্রেগনেন্সি মানে কি বলে, যমজ সন্তানের ক্ষেত্রে। আর যেটা নর্মালি হয়ে থাকে যে ভালো খাবার খাওয়ানোর জায়গায় মশলাযুক্ত খাবার খেয়ে দেয়, সেটা একটা কারণ হতে পারে বমিভাব পাওয়ার। সমাধান কি? ট্রিটমেন্ট হলে মূলত খাদ্য তালিকাতে স্বাভাবিক, এখানে যেটা পড়েছিলাম মর্নিং সিকনেসে আমরা, সেটাই আবার যাবে, যে হালকা খাবার খাওয়াতে হবে। কী কী হালকা খাবার দেখিনি? ওখানে বিস্কুট পেয়েছিলাম, মুড়ি পেয়েছিলাম, এসব মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। শুকনো খাবার, টোস্ট, বিস্কুট, মুড়ি এগুলো খাওয়াতে হবে। পরিমাণ মতো জল খাওয়াতে হবে, অবশ্যই বলছি পরিমাণ মতো, বেশি না। বেশি হলে কি হবে? আবার পুষ্টি পূরণ হবে না, ধুয়ে নিয়ে চলে যাবে। বডি চাচ্ছে যে আস্তে আস্তে যায়, কিন্তু জল বেশি হলে ধুয়ে নিয়ে চলে যাবে। আর তীব্র অবস্থায় শিরার মাধ্যমে TPN, টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন, আমরা পরে পড়বো, ঠিক আছে? খাওয়ানোর বিভিন্ন পদ্ধতি। টোটাল মানে পুরোটা, প্যারেন্টেরাল বলতে শিরার মাধ্যমে ইনজেকশন দিয়ে পাঠানো, নিউট্রিশন বলতে পুষ্টি, থেকে বলছি টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন, যেটা আমরা শিরার মাধ্যমে পাঠাই। ইন্ট্রাভেনাস ফর, ইন্ট্রা মানে শিরার, ভেনাস ফর মানে ভেনাস ফর শিরার, আর ভেতরে ফর ইন্ট্রা, শিরার ভিতরে ফ্লুইড প্রদান করবে যার মধ্যে এই পুষ্টি পদার্থগুলো থাকবে। তাহলে আর ডিপেন্ড করে নেই তো যে কখন খাবার হজম হবে তারপর পুষ্টি হবে, ডিরেক্টলি রক্তের মধ্যেই পুষ্টি দিয়ে দিচ্ছে। চিকিৎসাহীনতার ফলে কী হবে? দেহে জলশূন্যতা বা শুষ্কতা দেখা দেবে, আর ইলেকট্রোলাইটের সাম্যাবস্থা ব্যাহত হবে। আর এর সাথে সাথে কী রয়েছে? এই যে, আচ্ছা এটা বলে ফেলছি, বুক জ্বালা বা হার্টবার্ন। অলরেডি আমরা কি বললাম? যে রিভার্স পেরিস চলছে, যে খাবার উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠলে গিয়ে পাকস্থলী থেকেও খাবার গ্রাসনালীতে উঠে আসবে। আগের ক্লাসে আমরা পড়েছি, গ্রাসনালীতে উঠে আসলে পাকস্থলীতে মিউকাসের পুরো লেয়ার রয়েছে ভালো, কিন্তু গ্রাসনালীতে অতটা ভালো লেয়ারিং নেই, গ্রাসনালী বা ইসোফেগাসে। তো তখন ওখানে আমাদের স্বাভাবিক, আমরা যখন মশলা খাবার খাই আমাদেরও দেখেছো যে অ্যাসিডিটি হলে কি হয়? গলা বুক জ্বালা করে। তার মানে কি? পাকস্থলীর যে HCl অ্যাসিড রয়েছে সেটা উপরে উঠে এখানে প্রদাহের সৃষ্টি করে গ্রাসনালীতে বা ইসোফেগাসে প্রদাহের সৃষ্টি করে। সেই জন্য বুকে জ্বালা হবে, আর সাথে বমি ভাব, উপরের দিকে তো উঠে আসছে, বমি ভাব হচ্ছে। এটা একটা কারণ ছিল। আর একটা কারণ হচ্ছে উপরের দিকে প্রেশার পড়ছে, সেই কারণে প্রোজেস্টেরন, রিভার্স পেরিস্টালসিস, সেখান থেকে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, উপরের দিকে উঠে যাওয়া বলছে অ্যাসিড রিফ্লাক্স, আর বুক জ্বালা হচ্ছে। এরকম যদি তোমরা পয়েন্ট করে লেখো তাহলে কিন্তু নাম্বার চান্স পয়েন্টটা এরকম তীর চিহ্ন দিয়ে বা ডায়াগ্রাম দিয়ে, ওয়ার্ড ডায়াগ্রাম দিয়ে, তাহলে কিন্তু নাম্বার চান্স পাওয়ার চান্সটা খুব বেড়ে যায়। বুক জ্বালা হয়ে গেছে, এর মধ্যে আর পড়বো না, পুরোটা পড়িয়ে দিয়েছি। আর সমাধান কি? যে একবারে বেশি খাওয়া যাবে না, যদি উপরের দিকে ঠেলেও তোলে, কেন প্রোজেস্টেরন তো উপরের দিকে ঠেলে তুলবেই যদি আমরা এই অবস্থাতে। তো যদি অল্প খাই তাহলে উপরে ঠেললেও সেই পর্যন্ত পৌঁছাবে না, তাহলে অল্প অল্প খেতে হবে, বারবার খেতে হবে, এবং পর্যাপ্ত জল, আবারও বলছি কিন্তু পর্যাপ্ত জল, নট বেশি।
একসঙ্গে বেশি পরিমাণে খাওয়া পর্যন্ত বলে দিয়েছি, সোজা আছে। আর খাওয়ার পরে সোজা হয়ে বসতে হবে, শুয়ে পড়লে কী হবে, পেরিস্টালসিসে সুবিধা হবে। গ্র্যাভিটির উপরের দিকে যদি বসে থাকি যদি, তাহলে গ্র্যাভিটি ওয়াইজ উপরের দিকে খাবার তুলতে হবে, তাহলে শরীরের বেশি কষ্ট হবে। তো তাহলে সহজে ওই রিভার্স পেরিস্টালসিসটা হতে পারবে। আর যদি শুয়ে পড়ি তাহলে রিভার্স পেরিস্টালসিস সব একদম লে ডাউন হয়ে গেলে গ্র্যাভিটির কোনো এফেক্ট থাকবে না, তাহলে রিভার্স পেরিস্টালসিস ইজিলি হতে পারবে, ঠেলে উপরের দিকে পাঠিয়ে দেবে। গেল, হার্ট বার্ন হয়ে গেল। এবার এই বইতে এইগুলো ছাড়াও আবার এক্সট্রা বলেছে কী কী সমস্যা হচ্ছে। তো কিছু জিনিস অ্যাড করেছে, যেমন প্রিএক্ল্যাম্পসিয়া আছে, শোথরোগ আছে, এগুলো আমরা অলরেডি বলেছি। কিন্তু টাইম দেখো 1 মিনিট 30 সেকেন্ড। তাহলে এই ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এরপরে নেক্সট ক্লাসে এবার পুরোপুরি এই টপিকগুলোতে পড়বো, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক এগুলো, কোনোভাবে বাদ দেওয়া যাবে না, একটুও বাদ দেওয়া যাবে না। তো সামনের দিন ওর ক্লাসটাও 21 মিনিটের হবে, ঠিক আছে? চলো। আর হ্যাঁ, এখানে অনেকগুলো টপিক কী হবে, রিপিট হবে ওখানে, তো সেগুলো আমরা এড়িয়ে যাব, ঠিক আছে? যেমন ওখানে মর্নিং সিকনেস থাকবে, সেটা পড়ে নিয়েছি আমরা অলরেডি। তারপর এই হার্ট বার্ন থাকবে, বমি বমি ভাব থাকবে, এগুলো সব এড়িয়ে যাব। চলো।